মানুষের সভ্যতার অগ্রগতির ইতিহাসে পাথরের যুগ, লোহার যুগ, শিল্প বিপ্লবের যুগ এরকম নানা যুগের কথা শোনা যায়। এই ধরনের নামকরণের মাধ্যমে আসলে একটা নির্দিষ্ট সময়ের প্রধান বৈশিষ্ট্যের কথাটাই তুলে ধরতে চান ঐতিহাসিক কিংবা বিশেষজ্ঞরা। কিন্তু ইতিহাসের কোনো পর্যায়কেই ঠিক সেই অর্থে সোনার যুগ বলে সাধারণত উল্লেখ করা হয় না, যে অর্থে পাথরের যুগ বা লোহার যুগ বলে একটা নির্দিষ্ট সময়কে চিহ্নিত করা হয়। অথচ মানুষ তার সভ্যতার ইতিহাসের অগ্রগতির একেবারে প্রথম দিকেই আবিষ্কার করে ফেলেছিল আমরা যাকে এখন গোল্ড বা সোনা বলে চিনি, সেই ধাতুটি। তারপর থেকে আজ অবধি এই সোনাকে বাদ দিয়ে সভ্যতার ইতিহাসে আর এগিয়ে চলতে পারেনি। ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে এই ধাতুটির সোনালি আভা। ঝলমলে সোনার বিচ্ছুরিত আলো অপরূপ করে তুলেছে মানুষের তৈরি কত কিছুকেই না। কবি লিখে গেছেন, গোলাপ যে নামেই ডাকো, ঠিক একই কথা বলা যেতে পারে সোনা সম্পর্কেও। সুবর্ণ, হিরণ্য, কাঞ্চন, কনক, হেম, কলধৈত, অষ্টপ্রদ, জাম্বুনদ যে নামেই ডাকুন, সোনা চিনতে কারো কোনো ভুল হবে না। কোনোদিন হয়ওনি। সোনা একদিকে, বাকি সবকিছু আরেকদিকে। সোনার বাংলা, স্বর্ণ লঙ্কা, সোনার টুকরো ছেলে, সোনার চেয়েও দামি, এসব কথা তো আর আমরা হামেশাই শুনে থাকি। রূপকথার গল্পে থাকে সোনার কাঠি আর রূপোর কাঠির কথা, যার একটি দিয়ে রাজপুত্র বা রাজকন্যাদের ঘুম পাড়ানো হয় আর অন্যটি দিয়ে তাদের ঘুম ভাগানো হয়। স্বর্ণযুগ বলেও একটা কথা আছে, তো তা দিয়ে বোঝাতে চাওয়া হয় এমন একটা সময়ের কথা যা তার আগে কিংবা পরের সময়ের চেয়ে গুণগতভাবে অনেক বেশি উন্নত। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো, আছে না এই কথাটাও? মানে আলালের ঘরে দুলাল আর কি। সোনার অক্ষরে লেখা নাম, তার মানে অমরত্বের নিশ্চিত গ্যারেন্টি। না, সোনা ছাড়া এর কোনো কিছুই যে সম্ভব নয়। রাজা রাজুরাদের যুগে এখন তো আর নেই। এক সময় নাকি রাজা মহারাজাদের সভাকক্ষে সোনার চামর দুলিয়ে গরমের দিনে তাদের বাতাস দিত দাসদাসীরা। আবার দেখুন, সোনার হাতে সোনার কাকন, কে কার অলংকার, লিখেছেন বাঙালি কবি। ভাবুন রোমান্টিকতা কোন পর্যায়ে সোনার অবস্থান। রাজপ্রাসাদ থেকে একেবারে সাধারণ মানুষ, সোনা সবার প্রিয়। তা সে যাই হোক, আসলে তো সোনা একটা ধাতুই। সোনার বৈজ্ঞানিক নাম অরম। এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো উজ্জ্বলতা। মাটির নিচে অনেক মূল্যবান ধাতু লুকিয়ে আছে, যা দিয়ে নিজেদের দরকারি অনেক কিছু বানিয়ে নেওয়া যায়। এটা যেদিন থেকে মানুষ বুঝতে পারল, সেদিন থেকে পৃথিবীতে শুরু হয়ে গেছিল খনি শিল্পের ইতিহাস। আর সেই ইতিহাসের একেবারে গোড়ার দিকেই সোনা হয়ে উঠেছিল মানুষের সঙ্গী। মানুষ শুরু করেছিল হলুদ বর্ণের উজ্জ্বল ধাতুটির সন্ধান। অনেক বিশেষজ্ঞের মতে অবশ্য মানুষ প্রথম সোনার খোঁজ পেয়েছিল মাটির নিচে নয়, নদীর জলে। ঐতিহাসিকরা যে সময়টাকে ধাতুর যুগ বলে চিহ্নিত করেন, সে যুগের একেবারে প্রথম দিকেই মানুষ সম্ভবত সোনা গলিয়ে অলংকার ও অন্য জিনিস তৈরি করার উপায় জেনে ফেলেছিল। একটা সময় এমনও ছিল এই পৃথিবীতে যখন সোনাই ছিল নানা রকম পণ্য কেনা বেচার মাধ্যম। অর্থাৎ সোনার দামেই ঠিক হতো অন্য সব জিনিসের বিনিময় মূল্য। ইতিহাসের বাঁকে বাঁকে কত কাহিনী যে ছড়িয়ে আছে, সোনাকে কেন্দ্র করে তার সঠিক সংখ্যা বলা মুশকিল। এক দেশে সোনা লুট করার জন্য অন্য দেশের শাসক পক্ষ এমনকি যুদ্ধে জড়িয়ে পড়তেও দ্বিধা করেনি। ইতিহাসের পাতায় এমন নানা যুদ্ধের কথা খুঁজলেই পাওয়া যাবে। रमजान का पाक महीना आया है, चारों ओर खुशियों का बहार छाया है। तभी तो श्री बालाजी फैशन रेडीमेड सूट और सूट पीसों का संभार लाया है। जी हाँ, महिलाओं का जाना पहचाना शोरूम श्री बालाजी फैशन लेकर आया है एक्सक्लूसिव डिजाइन के रेडीमेड सूट एंड सूट पीसेस। इसके अलावा डिजाइनर साड़ियों का संभार, साथ ही है मान्यवर के अट्रैक्टिव कलेक्शन। आज ही आना श्री बालाजी फैशन, अपोजिट सुभाष सिनेमा हॉल, जीटी रोड, आसनसोल। প্রাচীন সভ্যতাগুলির মধ্যে মিশরীয়দের সঙ্গেই ছিল সোনার একেবারে আত্মিক বন্ধন। সোনা ছাড়া শুভ বা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার কথা ভাবতেই পারত না প্রাচীন মিশরের মানুষজন। সম্ভবত তারাই প্রথম
খনি থেকে পাওয়া আকরিক থেকে আসল সোনা আলাদা করে নেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছিল। প্রাচীন মিশরের সম্রাটদের মৃতদেহ মমি করে সমাধি দেওয়া হতো বড় বড় পিরামিডের মধ্যে। তারপর সেই সব পিরামিডের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হতো। ভেতরে সম্রাটদের মৃতদেহের সঙ্গে রেখে আসা হতো প্রচুর সোনাদানা, খাবার দাবার, আসবাবপত্র। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও মানুষের একটা আলাদা জীবন থাকে। তবে শুধু মিশর নয়, প্রাচীন চীন, ভারত, মেসোপটেমিয়ার মানুষেরাও আবিষ্কার করে ফেলেছিল সোনার উজ্জ্বলতাকে নিজেদের কাজে লাগানোর উপায়ে। ভারতে যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে সোনার তৈরি অলংকারের সন্ধান পাওয়া গেছে। প্রায় এই সময়ে ইউরোপের দেশ গ্রিসে সোনার তৈরি মুদ্রা পণ্য বিনিময়ের জন্য ব্যবহার করা হতো। ল্যাটিন আমেরিকার দেশ পেরুর প্রাচীন আজটেক সভ্যতায় সেখানকার মন্দিরগুলিতে জমা করা হতো প্রচুর পরিমাণে সোনা। পরবর্তীকালে সেই বিপুল পরিমাণে সোনা পেরু দখল করে লুট করে নিয়ে যায় স্পেনীয়রা। এখনো পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খননের ফলে বিশ্বের প্রাচীনতম সোনার খনির সন্ধান মিলেছে পূর্ব ইউরোপের ছোট দেশ বুলগেরিয়ায়। এই দেশের ভার্না নেক্রোপলিস নামের একটি জায়গায় পাওয়া গেছে আজ থেকে 6700 বছর আগে তৈরি একটি সোনার খনি। এই জায়গাটি সে প্রাচীন যুগে আসলে ছিল একটি সমাধিক্ষেত্র। 1878 থেকে 1992 সাল পর্যন্ত এখানে বিভিন্ন পর্যায়ে প্রত্নতাত্ত্বিক ও গবেষকেরা খনন কাজ চালিয়ে মোট প্রায় 6 কেজির মতো সোনার সন্ধান পায়। তবে আর একদল গবেষক দক্ষিণ পশ্চিম এশিয়ার ছোট দেশ জর্জিয়ার সাদৃশ্য অঞ্চলে বিশ্বের সবচেয়ে প্রাচীন সোনার খনি আছে বলে দাবি জানিয়েছেন। ভারতের কথা যদি ধরা যায় তাহলে এখানে একাধিক সোনার খনি ছিল বা এখনো আছে। ভারত হলো সেই দেশ যে দেশের মানুষ বিশ্বের সর্বাধিক সোনা ব্যবহারকারীদের মধ্যে অন্যতম। বর্তমানে ভারতে প্রায় 550টি ছোট বড় সোনার খনি থেকে নিয়মিত সোনা উত্তোলন করা হয়। তবে ভারতে প্রতি বছর যে সোনা উৎপাদন করা হয় তার মোট পরিমাণ কিন্তু খুব বেশি নয়। তথ্য বলছে গোটা বিশ্বে প্রতি বছর যে পরিমাণে সোনা উৎপাদন হয় তার মাত্র 2% উৎপাদন করতে পারে ভারত। 2021-22 আর্থিক বছরে ভারতে মোট সোনা উৎপাদন হয়েছিল মাত্র 1251 কিলোগ্রাম। দেশের মানুষজনের সোনার চাহিদা মেটাতে ভারত সরকারকে বিদেশ থেকে প্রতি বছর আমদানি করতে হয় বেশ ভালো পরিমাণে সোনা। ভারতের রাজ্যগুলির মধ্যে কর্ণাটকেই আছে মাটির নিচে সবচেয়ে বেশি পরিমাণে সোনার সঞ্চয়। বর্তমানে ভারতের সবচেয়ে বড় সোনার খনিও রয়েছে এই কর্ণাটকেরই হুইত্তি নামের জায়গায়। এদেশের প্রথম সরকারি সোনার খনি চালু হয়েছিল 1880 সালে কর্ণাটকের কোলারে। সোনার এই কাহিনী শেষ করা যাক আরও একটি তথ্য দিয়ে। কোন দেশের সরকারের হাতে কতটা সোনার সঞ্চয় আছে তাই দিয়েই মাপা হয় সেই দেশের আর্থিক অবস্থা। প্রয়োজন হলে সেই সোনা বন্ধক দিয়ে কোনো দেশের সরকার তার আর্থিক সংকটের সময়ে আন্তর্জাতিক ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি থেকে ঋণ নিতে পারে। এই সোনার সঞ্চয় রাখা থাকে দেশের কেন্দ্রীয় ব্যাংকে। সেই হিসেবে ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে থাকা সোনার সঞ্চয় রাখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। 2023 সালে মার্চ মাসের হিসেব অনুযায়ী সেই সঞ্চয়ের পরিমাণ 794.6 মেট্রিক টন। এ ব্যাপারে গোটা বিশ্বে ভারতের আগে আছে আর মাত্র 8টি দেশ। चित्रसेन चल रहा है आसनसोल के लोकप्रिय और विख्यात वस्त्र शोरूम श्री बालाजी फैशन में 15 मार्च से 14 अप्रैल तक चित्रसेल का लाभ उठाएं और पाए 70% तक की छूट। श्री बालाजी फैशन जीटी रोड सुभाष सिनेमा के विपरीत आसनसोल। हमारे यहाँ शादी विवाह के लिए पूरा कलेक्शन भी उपलब्ध है।